নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন কিছু চরিত্র উঠে আসে যারা অল্প সময়ের মধ্যেই তীব্র আলোচনার কেন্দ্রে চলে আসেন। শরীফ ওসমান হাদি ছিলেন তেমনই একজন চরিত্র। তিনি দীর্ঘদিনের কোনো প্রতিষ্ঠিত রাজনীতিক ছিলেন না, কিন্তু অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন একাংশের কাছে আন্দোলনের মুখ, আবার আরেকাংশের কাছে বিপজ্জনক উগ্র রাজনীতির প্রতীক। আজকে তাই আমরা হাদিকে নিয়েই কথা বলবো। কে ছিলেন এই হাদি? তিনি কি বিশ্বাস করতেন? কেন তিনি এত সমর্থক, এত সমালোচক তৈরি করেছিলেন? কিভাবে তার মৃত্যু বাংলাদেশকে আবারও উত্তাল করে তুলল? শরীফ ওসমান হাদি ছিলেন মূলত একজন শিক্ষিত, বক্তব্যপ্রবণ তরুণ। খুব অল্প বয়স থেকে সামাজিক রাজনৈতিক প্রশ্নে তার আগ্রহ ছিল। তার বক্তব্যে বারবার উঠে আসতো রাষ্ট্র কিভাবে কাজ করে, ক্ষমতা কিভাবে কেন্দ্রীভূত হয়, সাধারণ মানুষের জায়গা কোথায়। তিনি নিজেকে শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, বরং তিনি নিজেকে তুলে ধরতেন একজন আন্দোলন কর্মী হিসেবে। এই জায়গাটাই তাকে আলাদা করেছিল। জুলাই আন্দোলন ও হাদির উত্থান বলতেই হয়। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন শুরু হয়, সেই সময় থেকেই হাদি সামনে আসতে শুরু করেন। রাস্তায়, মঞ্চে, সামাজিক মাধ্যমে সব জায়গায় হাদির উপস্থিতি নজরে এসেছিল। স্পষ্টভাষী, আপোষের সঙ্গে কথা বলেন না। এই আন্দোলনের সময় অনেক তরুণ তার বক্তব্যে নিজেদের ক্ষোভের প্রতিফলন দেখতে পেতেন। জুলাই আন্দোলনই হাদিকে জাতীয় পরিচয় দেয়। ইনকলাব মঞ্চ এবং তার সঙ্গে হাদির কি রিলেশন? জুলাই আন্দোলনের পর গড়ে ওঠে ইনকলাব মঞ্চ। এই মঞ্চের মুখপাত্র হিসেবে হাদির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। হাসিনা বিরোধী তিনি বলতেন শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন দরকার। তিনি আওয়ামী লীগের সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি তোলেন। একই সঙ্গে বিএনপিকেও তিনি ক্ষমতার রাজনীতির অংশ বলে সমালোচনা করতেন। এই অবস্থান তাকে মূলধারার রাজনীতির বাইরে দাঁড় করিয়ে দেয়। হাদির আদর্শ, তার রাজনৈতিক দর্শন ঠিক কিরকম ছিল? রাজনীতির কেন্দ্রে তিনটে বিষয় রাখতেন তিনি। 1, রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন। 2, বিদেশি প্রভাব থেকে মুক্তি। 3, আপোষহীন আন্দোলন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের চেয়ে ক্ষমতার স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। আর এই ভাবনা থেকেই তার বক্তব্য অনেক সময় স্পষ্ট হতো অনেকের কাছে। সমর্থকরা বলতেন এটা দরকার, এটা তাদের মনের কথা, আর সমালোচকরা বলতেন এটা চরম বিপজ্জনক। ভারত বিরোধী অবস্থান আর বিতর্কও ছিল এতে। হাদির রাজনীতির সবচেয়ে বিতর্কিত দিক ছিল তার তীব্র ভারত বিরোধী অবস্থানই। তিনি নিয়মিত বক্তব্যে ভারতীয় আধিপত্যের কথা বলতেন। তার মতে বাংলাদেশ তার সার্বভৌমত্ব পুরোপুরি ভোগ করতে পারছে না, অভিযোগ করতেন। এই বক্তব্যের অংশ হিসেবে তিনি একটি তথাকথিত গ্রেটার বাংলাদেশের মানচিত্র সামনে আনেন। এই মানচিত্রে প্রতিবেশী দেশের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এই ঘটনায় তাকে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে চলে আসে। অনেকে উস্কানিমূলক বলেছিলেন, অনেকে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখেছিলেন। ওই যে বললাম, তার যেরকম সমর্থকও ছিল সেরকম সমালোচকও। রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা কেমন ছিল? হাদি শুধু আন্দোলনেই সীমাবদ্ধ থাকতে চাননি, তিনি নির্বাচনী রাজনীতিতে প্রবেশের পরিকল্পনাও করেছিলেন। ঢাকার 8 কেন্দ্রে তার প্রার্থী হওয়ার কথা ছিল। এটা তার রাজনৈতিক জীবনের একটি বড় মোড় হতে পারত, একেবারে টার্নিং পয়েন্ট যাকে বলে। কারণ আন্দোলনের নেতা থেকে নির্বাচনী রাজনীতিক, এই রূপান্তর সবসময় কিন্তু সহজ হয় না। কিন্তু কি ঘটল 12ই ডিসেম্বর? সাধারণ একদিন হাদি একটি ই রিকশায় যাচ্ছিলেন, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনুগামীরা আশা করছিলেন সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, আর এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। মৃত্যুর পর হাদি আর শুধু একজন নেতা নন, তিনি একাংশের কাছে হয়ে ওঠেন শহীদ, আর একাংশের কাছে হয়ে ওঠেন একটি বিতর্কিত প্রতীক। তার নাম ঘিরে আবেগ, ক্ষোভ, রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায়। রাস্তায় মানুষ নেমে পড়ে, বিক্ষোভ শুরু হয়। হাদির মৃত্যু অনেক প্রশ্ন রেখে দিল। তিনি কি সহিংস রাজনীতির শিকার হলেন, নাকি ব্যক্তিগত শত্রুতার বলি, নাকি এর পেছনে আরো গভীর রাজনীতি আছে? এই প্রশ্নের উত্তরগুলো এখনো স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট হাদি বাংলাদেশের তরুণ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন। কোনো মানুষই নিখুঁত নয়, হাদিও ছিলেন না সবার পছন্দের, কিন্তু উপেক্ষা করার মতোও ছিলেন না। তিনি প্রশ্ন তুলেছিলেন, ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিলেন, নিজের বিশ্বাসের জন্য ঝুঁকি নিয়েছিলেন। তার মৃত্যু সেই ঝুঁকিরই সবচেয়ে চরম পরিণতি বোধহয়।
বাংলাদেশের রাজনীতিতে শুধু হাদি এখন একটা নাম নয়, একটা বিতর্ক, একটা শিক্ষা, একটা সতর্ক বার্তাও বটে।